আটজনকে গ্রেফতার করা হয়েছে অসম পুলিশের তরফ থেকে। তাদেরকে 10 দিনের পুলিশ হেফাজতে তারা নির্দেশ পাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া তারা শুরু করেছেন। এবং যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে এই যে 8জন, তার মধ্যে 2জন যাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে ধরা হয়েছে, তার মধ্যে মনিরুল নামে এক ব্যক্তি যে বাংলাদেশে গিয়ে প্রশিক্ষণও নিয়েছে এমনটাই অনুমান করছেন তদন্তকারীরা। বেশ কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করেই তাদের এটা মত। দ্বিতীয়ত তোমায় জানিয়ে রাখি, যেটা তারা জানতে পারছেন যে এই যে 8জন, তাদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে এবং সেই মোবাইল ফোনগুলোর মধ্যে তার মধ্যে থেকে বেশ কয়েকটিতে দেখা যাচ্ছে কমন একটি অ্যাপ, যে অ্যাপের মাধ্যমে বাংলাদেশ এবং পাকিস্তানের কমপক্ষে 15 জন হ্যান্ডলারদের সঙ্গে তারা যোগাযোগ রাখতো এবং সেখানে ভারত বিদ্বেষী বেশ কিছু মন্তব্য থেকে আরম্ভ করে তাদেরকে বেশ কিছু ইনস্ট্রাকশন এইগুলোও কিন্তু সেখানে ছিল, যেগুলো ভাবাচ্ছে তদন্তকারীদের। এবং এই যে পাকিস্তানে বসে কি করে তারা জানলেন যে বাংলাদেশ এবং পাকিস্তানে বসে এইগুলো যোগাযোগ এই 8জনের মধ্যে বেশ কয়েকজন করছিল, মূলত এই অ্যাপের মাধ্যমে যাদেরকে পাওয়া গিয়েছে সাসপিসিয়াস বা যাদেরকে পাওয়া গিয়েছে সন্দেহভাজন, তাদের বিভিন্নভাবে তথ্য প্রমাণ সংগ্রহ করে তারা যেটা দেখতে পাচ্ছেন যে তারা অবস্থিত এখন পাকিস্তানে বা বাংলাদেশে। এবং এই ধরনের হ্যান্ডলারদের সঙ্গে একাধিক জঙ্গি সংগঠন, বিশেষত বাংলাদেশের ক্ষেত্রে আনসারুল্লাহ বাংলা, যেটা আল কায়দার উইং, তাদের গুরুত্বপূর্ণ নেতৃত্ব, তাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। অন্যদিকে পাকিস্তান থেকে যারা রয়েছে তাদের সঙ্গেও পাকিস্তানে থাকা বেশ কিছু জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে বলে অনুমান করছেন তদন্তকারীরা। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে, আর কেউ লুকিয়ে রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে অসম পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। এই যে চিকেন নেক, সেটা আমাদেরই রাজ্যে শিলিগুড়ি অংশে মাত্র 70 কিলোমিটার একটি জায়গা, কিন্তু এই চিকেন নেকের বাঁদিকে এবং ডান দিকে দুদিকেই কিন্তু বাংলাদেশের একটা অবস্থান রয়েছে এবং এই জায়গাটা দিয়েই কিন্তু গোটা দেশ, গোটা আমাদের দেশ উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত থাকতে পারে। তার ফলে চিকেন নেক যদি দখল করার অভিপ্রায় তৈরি হয়, তাহলে সেটা কিন্তু মারাত্মক হতে পারে ভারতের সার্বভৌমত্বের জন্য। এবং যেটা কালকে যে অসম পুলিশ যে 8জনকে গ্রেপ্তার করেছে এবং সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে এই আনসারুল্লাহ বাংলা, এই জঙ্গি সংগঠন, তারা কিন্তু যে মডিউলটা ফলো করছিল সেটা হচ্ছে তাদের স্লিপার সেল তৈরি করার চেষ্টা করছিল গোটা ভারত জুড়ে। এবং সেই স্লিপার সেল তৈরির জন্যই কিন্তু তারা মুর্শিদাবাদ, আমাদের রাজ্যে ফালাকাটা, বিভিন্ন জায়গায় তারা কিন্তু বৈঠকও করে ফেলেছিল এবং তারপরে তারা বিশেষ সূত্রে খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তার চেয়েও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা বেশ কিছু মৌলবাদী সংগঠন বাংলাদেশে তাদের মুখে বারবার এই চিকেন নেক দখলের যে কথা, সেগুলো আমরা শুনেছি, সেই হুমকির কথা শুনেছি। এবং সেই হুমকি কার্যকর করা কতটা কঠিন কি কতটা সহজ, সেই তর্কে না গিয়ে যেটা বলা যায়, এই হুমকি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই অংশটা কিন্তু ভারতের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এবং যে জঙ্গি সংগঠন কাজ করছে আমরা জানি, তার সঙ্গে কিন্তু জামাতুল মুজাহিদিনের মতন জঙ্গি সংগঠনের সংযোগ রয়েছে। এই যে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা, তাদের বিরুদ্ধে এর আগে বাংলাদেশে আমরা জানি একটা সময় মুক্তমনা ব্লগার অনেকে খুন হতে হয়েছিল, সেই খুনগুলোর কিন্তু অভিযোগ রয়েছে এই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে। সার্বিকভাবে বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক, তবে এখনও পর্যন্ত যেটা আশার, যে এই ধরনের ঘটনা বা অভিপ্রায় পূরণ করার আগেই 8জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং তারপর অবশ্যই তদন্ত এখনও জারি রয়েছে। তার ফলে এই জঙ্গি সংগঠন কতটা এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে সেই বিষয়গুলি এখন কিন্তু দেখা হচ্ছে। এবং শুধুমাত্র আসাম পুলিশ নয়, বিভিন্ন ইনভেস্টিগেটিং এজেন্সি কিন্তু এই বিষয়টা খতিয়ে দেখবে যে ভারতের সার্বভৌমত্বের জন্য কোনো রকম ঝুঁকি এই মুহূর্তে এই সংগঠন বা এই ধরনের কোনো জঙ্গি সংগঠনের তরফ থেকে আছে কিনা, এবং সেটাই কিন্তু আপাতত মূল লক্ষ্য। কারণ এর মধ্যেই আমরা যা দেখলাম যে বিএনপির যুগ্ম মহাসচিব যেরকম কুরুচিকর আক্রমণ করেছেন ভারতের প্রতি এবং সেখানে একেবারে যুদ্ধজিগির বলাই যায়, তার ফলে আমরা এটা বুঝতে পারছি যে বাংলাদেশে যে জিনিসটা শুরু হয়েছিল সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে, সেটা গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি একেবারে ভারত বিদ্বেষে পরিণত হয়েছে। বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা থেকে শুরু করে অন্যতম গুরুত্বপূর্ণ দল বিএনপির যুগ্ম মহাসচিব থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ভারত বিদ্বেষটাই তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠছে। এই পরিস্থিতিতে আমরা জানি যে ভারতের বিদেশ সচিব বাংলাদেশে গত সপ্তাহে গিয়েই একদিন বৈঠকও করে এসছেন, সেখানেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। গতকালকে কিন্তু লোকসভায় একটি আমরা জানি যে একটি ডেটা প্রকাশ করা হয়েছে, যেখানে চলতি বছরের 8 তারিখে ডিসেম্বর মাস অবধি 2200 সংখ্যালঘুদের ওপর আক্রমণের তথ্য দেওয়া হয়েছে। সব দিক থেকে ভারতের
ভারতের তরফ থেকেও গোটা বিষয়টির উপর নজর রাখা হচ্ছে, কিন্তু প্রতিবেশী দেশ যার সঙ্গে বৈরিতার কোনো ইতিহাস নেই তাদের তরফ থেকে বারবার হুমকি এবং এই ধরনের আক্রমণ সেটা কিন্তু অত্যন্ত উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে।